ইশতেহার যেটা আমরা দিয়েছি 10 দফা ইশতেহারের ভিতরে অনেকগুলো পয়েন্ট বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে অনেকগুলো পয়েন্ট এখানে বেরিয়ে আছে, শুধুমাত্র 10টা দফা নয়। এখানে একটা দীর্ঘ সমস্যার সংবলিত একটা ইশতেহার আমরা দিয়েছি। এটার সূচনা আমরা করে দিয়ে যেতে চাই, শুধুমাত্র বয়ানে নয়, বাস্তবায়ন আমরা সূচনা করতে চাই। 1 বছরের মেয়াদে আমরা সেটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারি সেটা জানি না, তবে অধিকাংশই দৃশ্যমান হবে এবং সেটা খুব অল্প প্রথম 2 মাসের মধ্যেই সেগুলো দৃশ্যমান হবে। যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা সায়েন্স ফ্যাকাল্টি, ধরেন এই যে কার্জন, মোকাররম, মোতাহার, এই জায়গাগুলোতে দেখবেন স্টুডেন্টগুলো স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিতে মারাত্মক লেভেলের ভোগে। এরা হচ্ছে যে আপনার ক্লাস শেষ করে ক্যান্টিনের খাবারের জন্য হয় হচ্ছে যে আপনার শহীদুল্লাহ হলের ভিতরে যেতে হয়, না হলে হচ্ছে যে কার্জনের যে ক্যান্টিন, জহিরের ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে 10 জন বসে একসাথে খেতেও পারে না। এই যে একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অনেকেই কিন্তু নাস্তা ছাড়াও সকালে ক্লাসের ভিতরে প্রবেশ করতে হয় 8টার ক্লাসের মধ্যে, আবার বেরিয়ে দীর্ঘ হচ্ছে যে মল চত্বর, তারপর হচ্ছে যে আপনার হাকিম চত্বর, টিএসসি, তারপর হচ্ছে যে সমাজবিজ্ঞানে গিয়ে এদের নাস্তা করতে হয়। সুতরাং এই কার্জনের জন্য এই যে ক্যান্টিন স্থাপনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আমরা হচ্ছে যে আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানে প্রথম 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা সেটাকে দৃশ্যমান করব। 3টা ভবনেই আমাদের হচ্ছে যে ক্যান্টিনের যে বিষয়টা সেটা দৃশ্যমান করার জন্য প্রশাসনের সাথে আমরা বসবো এবং আমরা বিশ্বাস করি সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। কারণ এটা কিন্তু আমাদের ব্যক্তি চাহিদা না, এটা সামগ্রিক স্টুডেন্টদের এটা চাহিদা। সুতরাং সামগ্রিকভাবে সকলের যদি এই জায়গাটাতে চাহিদা থাকে, সেটা বাস্তবায়নের অন্তরায় কী হতে পারে সেটা আমার মাথায় আসে না। সুতরাং আমরা যদি এখানে আসি সেই জায়গা থেকে কোনো অন্তরায় বাধা হবে না আমাদের জন্য, এটা আমরা মনে করতেছি। তাছাড়া আরও যে গুরুত্বপূর্ণ ইশতেহারগুলো উঠে আসছে, আপনি দেখবেন 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা এই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা অনেক বেশি ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই বিশ্ববিদ্যালয়ে অর্ধেক সংখ্যক কিন্তু নারী। তো সব কিছু মিলিয়ে একটা অর্ধেক সংখ্যক ছেলেদের জন্য এই ক্যাম্পাসটা যতটা নিরাপদ ফিল হয়, মেয়ের জন্য কিন্তু ততটা নিরাপদ না। সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারছি না। সেই জায়গা কিন্তু আমরা আমাদের ইশতেহারে বলেছি ক্যাম্পাসে একটা সেফ ক্যাম্পাস রূপান্তরিত করবে। এখন ক্যাম্পাসটা তখনই সেফ হবে যখন আমি এখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আমি রাত 12টায় আমি যেমনভাবে নিরাপদ, ঠিক একইভাবে একজন মেয়ে যদি প্রয়োজন মনে করে যে আমি এখানে দাঁড়াবো, এখানে বসে কবিতা লিখবো, তাহলে মেয়েটাও যেন সে রাতে সেখানে নিরাপদ থাকে। ওই নিরাপদ ক্যাম্পাসের জন্য আমরা ক্যাম্পাসটাকে 3 ভাগে ভাগ করবো। আমরা আমাদের ইশতেহারে বলেছি ইয়েলো জোন, গ্রিন জোন অ্যান্ড রেড জোন, যেখানে হচ্ছে যে প্রবেশাধিকারে হচ্ছে যে আপনার বিভিন্ন হচ্ছে যে শর্ত এখানে থাকবে আর কি, সব কিছু মিলিয়ে। তো সুতরাং মুখে বলছি না, এটার কীভাবে করব, কীভাবে এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু আমরা বলেছি। সুতরাং নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করার জন্য ক্যাম্পাসটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিব। তাছাড়া নারীদের যে নিপীড়নের যে বিষয়টা, ইতোমধ্যেই কিন্তু আপনি দেখেছেন সাইবার বুলিংয়ের যে বিষয়টা, গত 2 দিন আগেও কিন্তু একজন প্রার্থীকে বলা হয়েছে যে ওপেন হচ্ছে যে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। গতকালকে আমি জৌহলে গিয়েছি, জৌহলে প্রচারণায় গিয়ে দেখলাম সেই ছেলে জৌহলে এখনও বহাল তবিয়তে আছে। তো এখন আপনি একাডেমিক যে ব্যবস্থাটা আপনি নিয়েছেন, একাডেমিক ব্যবস্থার পাশাপাশি হচ্ছে যে 6 মাসের যে শাস্তি দিয়েছেন, এর পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা আপনাদের নেওয়ার প্রয়োজন ছিল যদি বিষয়টাকে আপনি দৃষ্টান্তমূলক করতে চান। তাহলে সে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসতো, তাহলে এই জিনিসটা রিপিট যেন না হয়, তাহলে অন্যরা এখানে সচেতন হয়ে যেত। সুতরাং এই আইনগুলোর ব্যাপারে আমরা ডাকসুর আন্ডারে হচ্ছে যে 30 দিনের মধ্যে যেন এই নিপীড়নমূলক ঘটনাগুলোর যেন একটা সুষ্ঠু বিচার হয়, সেটা 30 দিনের যেন সম্পন্ন হয়, সেই ব্যবস্থা ডাকসুর আন্ডারে করারও একটা টার্গেট আমাদের আছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে যে ওই ছেলেদের হলে ছেলে এবং মেয়ে, আমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে চাচ্ছি, ছেলে এবং মেয়ের ভিতরে যে একটা ডিভাইডেশন আছে, যে বিভক্তি আছে, যে ছেলেরা এটা করতে পারবে মেয়েরা সেটা করতে পারবে না, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা ছেলে মেয়ে হিসেবে কাউকে কাউন্ট করতেছি না, আমরা কাউন্ট করব একজন মানুষ হিসেবে তার মানবাধিকারগুলো যেন সে এনজয় করতে পারে, সেগুলোকে হচ্ছে যে নিতে পারে। এখানে যদি মানবাধিকারটা আমরা হচ্ছে যে সর্বতোভাবে যদি আমরা এটাকে প্রয়োগ করতে পারি, সেটার রেজাল্ট গোটা বাংলাদেশে প্রতিফলিত হবে ইনশাল্লাহ, সেটা আমরা মনে করছি আর কি। তাছাড়াও আমাদের ইশতেহারে আরও কিছু আপনার গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসছে। সেই জিনিসগুলো হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো, খাবারের বিষয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মধ্যবিত্ত পরিবারগুলো থেকে আসে, অনেকে আবাসন সংকটটাতে ভোগে। তো আবাসন সংকটটাকে প্রায়োরিটিতে থাকবে। এখন আবাসন সংকট মোকাবেলার পাশাপাশি স্টুডেন্ট কিন্তু 3-4টা টিউশনি করেই বেড়ায়, 4-5টা টিউশনি করে বেড়ায় খরচ মেটাতে। তো এখন ওই টিউশনির যে প্রেশারটা, এই প্রেশারটাকে কিছুটা কমিয়ে আনার জন্য অন ক্যাম্পাস যাওয়া, আবার টিউশনি তো সবাই পায়ও না,
আবার টিউশনের বেতন আনতে গেলেও অনেক ঝামেলায় স্টুডেন্টদেরকে পড়তে হয়। তো সব কিছু মিলিয়ে অন ক্যাম্পাস জবটা চালু করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা করেছি। তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে যে ক্যাম্পাসের যে ভ্রাম্যমান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বাইরের মানুষকে আমি কেন দিব, আমার যেহেতু প্রতিষ্ঠান আছে, আর যেহেতু আমার প্রতিষ্ঠানে আমার স্টুডেন্টরা যেহেতু এখানে বেকার রয়ে যাচ্ছে কিংবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে, তাহলে আমি আমাদের যে স্টুডেন্ট আছে স্টুডেন্টগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে যদি আমরা এদেরকে ধরেন 6 মাস ব্যাপী অথবা 1 বছর ব্যাপী একজনকে যদি আমরা ব্যবসা করার সুযোগ এখানে দেই, তাহলে সে এখান থেকে শিখলো, তো পরবর্তীতে বৃহত্তরভাবে সে নিজেকে তৈরি করে নিতে পারলো। সুতরাং যে নারী উদ্যোক্তা তৈরি করা কিংবা ছেলেদেরকে ওই ব্যবসায়িকভাবে হচ্ছে যে স্বাবলম্বী করার যে টার্গেট, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার টার্গেটও আমাদের এখানে আছে। তো তারপর হচ্ছে যে লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করা, তারপর টিচার নিয়োগের ক্ষেত্রে যেন কোনোভাবেই, বারবার একটা কথা বারবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো যদি মানব সম্পদে আমি রূপান্তর করতে না পারি, এই জাতি তো অন্ধ হয়ে যাচ্ছে। গত 15-16 বছরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিল না। তারপর হচ্ছে ডিপার্টমেন্টালও আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ডিপার্টমেন্টের পড়াশোনাটাকেও তেমন আগ্রহশীল আমরা নই। আমাদের টার্গেট একটাই, আমরা সায়েন্স পড়ি, আর্টস পড়ি, বিজনেস পড়ি, যাই পড়ি আমাদের টার্গেট হয়ে গেছে বিসিএস কেন্দ্রিক। তো সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিপার্টমেন্টের রেজাল্ট, গবেষণা, এগুলোতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে এবং ডিপার্টমেন্টের রেজাল্ট, সহশিক্ষা, এগুলোর প্রতি যেন স্টুডেন্টরা মনোযোগী হয়, এই জায়গাগুলোতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। কারণ প্রথম 6 মাস স্টুডেন্টদের জন্য বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 6 মাস রাজনৈতিক অপসংস্কৃতি যেগুলো আগে ছিল এগুলোকে বাইরে রেখে যদি আমরা প্রপারলি কাউন্সিলিং করতে পারি স্টুডেন্টদেরকে, যে হ্যাঁ তুমি যেই মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছো এটা যদি তুমি ধরে রাখতে চাও, অন্তত প্রথম 6 মাস তুমি পড়ার টেবিলে থাকো, নিজের টেক কেয়ার করো, নিজের যত্ন নাও, নিজের ভবিষ্যতের দিক নজর রাখো। প্রথম 6 মাস যদি আপনি কাউন্সিলিং করে ছেলে মেয়েগুলোকে পড়ার টেবিলে রাখতে পারেন, তাহলে ধরে নেবেন পরবর্তীতে আর আপনাকে এগুলো কাউন্সিলিং করার প্রয়োজন নেই। কারণ দেখেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো জায়গা, আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে। তো সব কিছু মিলিয়ে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের স্বর্গবাস, ভালো হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ারও সুযোগ আছে। স্টুডেন্টগুলো যেন অসৎ সঙ্গের সর্বনাশটা না হয়ে যায়, এই দিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায়, কেউ খারাপ হয়ে যায়। সুতরাং ভালোর সংখ্যাটা যেন বেশি থাকে, এদিকে আমাদের নজর থাকবে। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না। রাজনীতি তার জায়গায় থাকবে, রাজনীতিতে কোয়ালিটি আসবে, কোয়ান্টিটির বিলোপ হবে। এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে, তাহলে সব সেক্টরেই কোয়ালিটি চলে আসবে। আমি যদি 50টা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি, আবার ওইমন কোয়ালিটি সম্পন্ন 50টা সাংবাদিক তৈরি হবে, 50 জন ব্যাংকার তৈরি হবে, 50 জন সরকারি কর্মকর্তা তৈরি হবে, আরও 50 জন জাতীয় ইনস্টিটিউশনগুলোতে যাবে। তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বিশ্ববিদ্যালয়ে। আপনাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন, এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিটা করে আসছি, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, এবং এখন বাংলাদেশে বসবাস করতে হলে, মৃত্যুবরণ করতে হলে কিংবা সুন্দর পরিবেশে থাকতে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে, আমাকে 2 নম্বরই করে থাকা যাবে না। সুতরাং আমরা সেটাকে ওন করি এবং ওই দিকেই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধাবিত করব। তো আপনি যেটা বললেন, ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে, এখন নেতৃত্ব যদি সৎ থাকে, আমি যেটা বিশ্বাস করি, নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে, সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে ওন করছে, গোটা বাংলাদেশের মানুষ আমাকে ওন করছে, তাহলে এই যে ভালোবাসাটা, এইটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে? যাবে না। সুতরাং এই যে পুরো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে, এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন, কোনো ফাইল কেউ আটকাতে পারবে না। যেই বাজেট আপনার জন্য আসে, সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয়, তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না।